হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতেছি, সেটা হচ্ছে ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ। এটা একটা কোর্সও বলতে পারো। তো কোর্সটা হচ্ছে তোমার ফ্রি, মানে বিনামূল্যে তোমরা ঢাকা ভার্সিটি কোশ্চেন গুলো সলভ সেটা অ্যাক্সেস করতে পারবা, যে কেউ অ্যাক্সেস করতে পারবো। তো আমরা শুরু করতেছি তোমার কেমিস্ট্রি দিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে তোমার নিউ ইয়ার, মানে প্রথম দিন, জানুয়ারির প্রথম দিন। এখন 12:30 বাজে রাত। তো আজকে রেকর্ড করতেছি, এমনি রেকর্ড করতেছি আর কি। তো ঢাকা ভার্সিটির যে কোশ্চেন গুলো আছে সেগুলো অ্যানালিসিস করলে আমরা বুঝতে পারবো যে এখানে কি ধরনের কোশ্চেন আসে আর আমাদের প্রিপারেশনটা তোমার কিভাবে নেওয়া উচিত বা কি ধরনের হওয়া উচিত। আর আমরা এখানে তোমার মনে করো 19 সালের অবধি বা 20 সাল অবধি কোশ্চেন গুলো নিছি আমরা। বাজি পড়তেছে, 20 সাল অবধি কোশ্চেন গুলো নিছি আমরা। তো এই আর 19-20 এই পর্যন্ত আমরা কোশ্চেন গুলো সলভ করব। তো পরবর্তী যে তোমার চ্যাপ্টার গুলো থাকবে সেখানে চেষ্টা করবো আমরা একদম লেটেস্ট যে কোশ্চেন গুলো সেগুলো আনার। ঠিক আছে। তো আমরা লেটেস্ট কোশ্চেন গুলো ম্যাক্সিমাম সলভ করে ফেলছি। আমরা জানি লেটেস্ট কোশ্চেন গুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে। তো চলো আমরা শুরু করি, আমাদের কোশ্চেন গুলো দেখি আমরা কি ধরনের কোশ্চেন গুলো আসতে পারে। তো প্রথম প্রশ্ন বলছে যে থায়োসালফেট আয়নে সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা কত। এখন এখানে একটা নতুন টার্ম আসছে, সেটা হচ্ছে যোজন ইলেকট্রনের সংখ্যা। যোজন ইলেকট্রন জিনিসটা কি? যোজন ইলেকট্রন হচ্ছে তোমার একটা পরমাণু, একটা মৌল, একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার যোজন ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে। তাহলে এখানে বলছে তোমার থায়োসালফেট, তাহলে সালফারের ক্ষেত্রে আমরা যদি দেখি সালফারের পারমাণবিক সংখ্যা কত, 16। তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, 3s2। তাহলে দেখো এখানে তার কি হচ্ছে, ইলেকট্রন বিন্যাসটা আমরা করছি। এখন দেখো তার সর্বশেষ শক্তি স্তর কোনটা? তৃতীয় শক্তি স্তর। তাহলে তার তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? এখানে দুইটা, এস এ দুইটা আছে, পি তে চারটা আছে। তার মানে তার সর্বশেষ ইতে মানে শক্তি স্তরে বা শেলে তোমার ইলেকট্রন সংখ্যা কত? ছয়টা। ছয়টা ইলেকট্রন। তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কয়টা? এই ছয়টাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন বা যোজন ইলেকট্রন আর কি, যোজন ইলেকট্রন। আর অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? অক্সিজেনের ক্ষেত্রেও সেম হবে, অক্সিজেন 8। তাহলে হবে 1s2, 2s2, 2p4। দেখো অক্সিজেনের ক্ষেত্রে দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে তোমার সর্বশেষ শক্তি স্তর। তাহলে তার যোজন ইলেকট্রন কয়টা? শেষ সর্বশেষ শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে? 4 আর 2 6। তার মানে তার যোজন ইলেকট্রন কয়টা? 6টি ইলেকট্রন। এটা হচ্ছে তার যোজন ইলেকট্রন। ঠিক আছে। তাহলে দেখো এখানে তোমার বলছে সালফার থাকবে দুইটা, তার মানে ছয়টা। ছয়টাকে আমরা কি করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। 6 × 2 মানে কত? 12টা ইলেকট্রন। 12টা যোজ্যতা ইলেকট্রন থাকবে সালফারের ক্ষেত্রে। আর অক্সিজেনের ক্ষেত্রে কত হবে? 6 তোমার তিনটা আছে যেহেতু, 3। তার মানে কত? 18টা ইলেকট্রন দেবে অক্সিজেনের ক্ষেত্রে, যোজ্যতা ইলেকট্রন। আর এখানে দেখো একটা মাইনাস সাইন আছে, 2 মাইনাস। এখন 2 মাইনাস দ্বারা আমরা কি বুঝি? দেখো আমি যখন তোমাকে বলতাম যে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, তখন তুমি সোডিয়াম প্লাস দ্বারা কি বুঝতা? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা? 11টা। যখন সেখানে প্লাস আছে তার মানে কি তোমার বোঝাচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে বা একটা ইলেকট্রন দান করে দিছে। তার মানে তার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। তার মানে এখন তার ইলেকট্রন সংখ্যা কত? 10টা। তাই না? ক্লোরিনের ক্ষেত্রে কি বোঝায় মাইনাস দ্বারা? তার মানে কি ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে। একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি হচ্ছে, সিএল মাইনাস বা ক্লোরিন মাইনাস আয়নে গঠিত, মানে গঠন করছে আর কি। তাহলে তার মধ্যে ইলেকট্রন ছিল কয়টা? 17টা। যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করছে তার মানে তার মধ্যে এখন ইলেকট্রন কয়টা? 18টা। তার মানে কি মাইনাস দ্বারা বোঝায় যে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এখানে 2 মাইনাস মানে কি সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে দেখো এই দুটো মিলে কত হয়? 18 আর 12 মিলে হয়েছে তোমার 30। তাই না? 30টা ইলেকট্রন। আর এখানে যেহেতু দুইটা ইলেকট্রন গ্রহণ করছে সেখানে আমরা এক্সট্রা দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, মানে প্লাস করে দিতে হবে। তাহলে তার কয়টা ইলেকট্রন হচ্ছে? হইতেছে হচ্ছে তোমার 32টা ইলেকট্রন। দেখো 32টা ইলেকট্রন হইতেছে। ঠিক আছে। তার মানে অ্যান্সার কত? 32। তার মানে সালফেট আয়নের সর্বমোট যোজন ইলেকট্রনের সংখ্যা কত? 32। বোঝা গেছে? আচ্ছা পরবর্তী প্রশ্নটা দেখি আমরা। পরবর্তী প্রশ্ন বলছে যে ফসফরাস, তোমার এখানে ফসফরাস সংখ্যা দেওয়া আছে P4। এটা হচ্ছে তোমার অণুর সংখ্যা আর কি। অণু সংখ্যা বলতে মানে ফসফরাসের পুরোটা, এই পুরোটা আছে P4 একটা অণু। ওটা P4টা হচ্ছে একটা অণু। ঠিক আছে। তো এখানে বলছে যে তোমার একটি এর মধ্যে 15টা অণুর মধ্যে কয়টা নিউট্রন আছে। দেখো, তো আমরা জানি ফসফরাসের সংকেতটা আমরা জানি, ফসফরাস হচ্ছে তোমার 15, আর 31 হচ্ছে তার ভর সংখ্যা, 15 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এখন বলছে নিউট্রন আছে। এখন আমরা নিউট্রন সংখ্যা কিভাবে বের করি? নিউট্রন সংখ্যা আমরা বের করি, সেটা হচ্ছে ভর থেকে তার প্রোটন সংখ্যাটা বাদ দিই। প্রোটন সংখ্যা, এখন তার ভর কত? 31, আর প্রোটন সংখ্যা কত? 15। তাহলে এখানে কত আসছে? 16। দেখো এখানে কিন্তু P4 আকারে আছে, শুধু ফসফরাস আকারে নাই। তাহলে তার একটা অণু আছে, যে একটা অণুর ভর কত হবে? 4 × 64। তাই না? এখন আমাদের বলছে কয়টা? 15টা অণুর ভর কত। এখন একটা অণুর ভর হচ্ছে তোমার 64। তাহলে 15টা অণুর ভর কত? 64 ইন্টু
15। এখন আমরা করি, এটা কত আসে দেখি। এটা আমরা এইভাবে করতে পারি, দেখো 64 15, 4 5 20, 2 5 6 30 আর 2 32 ইন্টু 64 একে 64, তাহলে 0 4 আর 2 6, 6 আর 3 9, 960 সি নাম্বারটা। বুঝা গেছে? আমরা এটা হাতে ক্যালকুলেশন করে করতে পারি। 960। ওকে, বুঝা গেছে তো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ইলেকট্রনের প্রকৃত ভর কত? ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে তোমার 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর। দেখো এখানে কেজি একক নয়, আমাদের গ্রাম একক আছে। তো কেজি থেকে গ্রামে নিতে গেলে কি করতে হয়? আমাদের 1000 দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়, তাই না? না, 1000 দ্বারা ভাগ করতে হয়। যত বড় একক আছে, বড় একক থেকে যদি আমরা ছোট এককে যাইতে চাই, তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। আর ছোট একক থেকে যখন আমরা বড় এককে যাবো, তখন কি করতে হবে? আমাদের ভাগ করতে হবে। তার মানে কি, এটাকে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে 9.11 ইন্টু 10 ইনভার্স 31, 1000 দ্বারা গুণ করা মানে 10 কিউব দ্বারা গুণ করা। তাহলে 10 কিউব এখানে কি করলে কত হবে? এখানে 28 হয়ে যাবে, মানে তোমার 3 কমে যাবে আর কি। তাহলে কই 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। বুঝা গেছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার, যে বলছে একটি পরমাণুর নিট আধান +1। নিট আধান মানে কি? এই যে যে আধানটা দেখাচ্ছিলাম আমরা, এই যে +1 সোডিয়ামের ক্ষেত্রে এরকমই আর কি। নিট আধানটা হচ্ছে তোমার +1, এখানে নিট আধান কত? -2। তাহলে এর ইলেকট্রন বলছে 18টা, আর নিউট্রন বলছে 20টা। এর প্রোটন সংখ্যা কত? দেখো প্রোটন সংখ্যা, দেখো আমরা কি বলছিলাম, একটা ইলেকট্রন, একটা পরমাণুর সময় কি তোমার ব্যাখ্যাটা কি? একটা পরমাণুর যে তোমার ইলেকট্রন সংখ্যা আর তোমার প্রোটন সংখ্যা সবসময় সমান থাকে। যখন আধান থাকবে, ওই আধানের সাপেক্ষে কিন্তু ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা একটু তারতম্য হতে পারে। দেখো আমি যদি বলি যে সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কি হয়? সোডিয়ামে কিন্তু পারমাণবিক সংখ্যা কিন্তু 11, তার ইলেকট্রন সংখ্যাও কিন্তু 11। যখন প্লাস থাকে তার মানে কি, ইলেকট্রন সংখ্যা একটা কমে যায়, মানে 10টা ইলেকট্রন থাকে। ঠিক এইভাবে এখানে যেহেতু +1 আছে আর এখানে তোমার 18টা ইলেকট্রন আছে, তার মানে কি, তার প্রোটন সংখ্যা কত হবে? 18-র সাথে এই একটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে তার প্রোটন সংখ্যা। তার মানে তার প্রোটন সংখ্যা কত? 19। বুঝতে পারছো? দেখো আমি যদি বলতাম এই যে একটা ইলেকট্রন দান করছে, আর তার এখন বর্তমানে ইলেকট্রন কয়টা? 10টা। তার মানে আগে যে দানকৃত ইলেকট্রন আর বর্তমান ইলেকট্রনটা যোগ করলেই কিন্তু আমাদের প্রোটন সংখ্যাটা হইতেছে 10 + 1 = 11, তাই না? ঠিক এই ক্ষেত্রেও 18 + 1 = 19। তার মানে তার প্রোটন সংখ্যা হচ্ছে কত? 19। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মৌলের পরিচিতি নিচের কোন মৌলিক কণিকার সাহায্যে এই সংখ্যার উপর নির্ভরশীল আর কি? সেটা হচ্ছে প্রোটন। প্রোটন সংখ্যার সাহায্যে কিন্তু আমরা চিনি, তাই না? যেমন 11 বললে কি, সেটা সোডিয়াম। 19 বললে কি, সেটা পটাশিয়াম। 20 বললে ক্যালসিয়াম। তার মানে কি, এটা প্রোটন সংখ্যা দ্বারাই আমরা চিনি। পরবর্তী প্রশ্ন, স্ট্রোনশিয়াম 3888 নিউক্লিয়াসের কোন মূল কণিকা বিদ্যমান? নিচের কোন মূল কণিকা বিদ্যমান? আচ্ছা, 88টি নিউট্রন না, এটা ভর সংখ্যা দেওয়া আছে 88, এটা না। 88 নিউট্রন এটাও না, মানে প্রথম দুটো তো এমনিই বাদ। 126টি নিউট্রন না, 88 থেকে 38 বাদ দিলে জীবনে 126 হয় না। 50টি নিউটন, হ্যাঁ, কারণ 88 থেকে 38 বাদ দিলে 50টা থাকে। 50টি নিউটন, মানে প্রথমটা সঠিক মানে পরেরটা সঠিক হবেই, বাদ বাকি তিনটা তো ভুল হয়েছে। 38টি প্রোটন, 38টা প্রোটন, এই তো 38টা প্রোটন, বা পারমাণবিক সংখ্যা 38 মানে কত? তার প্রোটন সংখ্যাও 38, তার মানে অ্যান্সার কত? ডি নাম্বারটা। চলো আমরা পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন বলছে যে বোর পরমাণু মডেলের ভিত্তি কি? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। বোর পরমাণু আমরা দেখছি যে পরমাণু যে তোমার এই যে ইলেকট্রন যখন ঘুরতে থাকে তখন যে শক্তি হারায়, একটা থেকে আরেকটা যখন যায় তখন শক্তি বিকিরণ করে না করে, সেটা কিন্তু সেখানে ব্যাখ্যা করা হয়েছে। আর সেটা কিন্তু সহায়ক হচ্ছে তোমার প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, এটা কিন্তু রাদারফোর্ড মডেলে যে তোমার সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার একটা কারণ কিন্তু প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা, আর বোর পরমাণু মডেলের সাফল্যের কারণ একটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন পরমাণু বা আয়ন আয়নে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা সমান? ইলেকট্রনের সংখ্যা আর নিউট্রনের সংখ্যা সমান। দেখো এখানে ইলেকট্রন সংখ্যা কত? 4। আর নিউট্রনের সংখ্যা কত? 9 - 4 কত? 5। না, সমান না। এখানে দেখো ইলেকট্রন সংখ্যা কত? 9, কারণ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে, 9টা। আর প্রোটন সংখ্যা সমান, তোমার নিউট্রন সংখ্যা কত, মান কত? 19 থেকে 9 বাদ দিলে কত থাকে? 10। তার মানে তোমার নিউট্রন সংখ্যা 10। এটার ক্ষেত্রে দেখো ইলেকট্রন সংখ্যার মান কত? 10 কিন্তু, কারণ একটা কিন্তু ইলেকট্রন কম, 11 থেকে একটা কম হবে 10। আর নিউট্রন সংখ্যার মান কত? 12। 23 - 11 12। এখানে দেখো ইলেকট্রন সংখ্যা এখানে হচ্ছে তোমার কত? 6, তাই না? এখানে ইলেকট্রন সংখ্যা কত? 6, সরি 6 না, 8, সরি 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 সরি, এই 10, ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 10, কারণ 8টা আর 2টা যুক্ত হয়েছে, তার মানে 10টা। আর এখানে প্রোটন সংখ্যা কত, সরি নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা 10, 18 - 8 কত? 10। তার মানে এখানে সমান হইতেছে ইলেকট্রন সংখ্যা আর নিউট্রন সংখ্যা সমান কোথায়? এই অক্সিজেনের এখানে। বুঝতে পারছো?
আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে কার্বন 614 আর অক্সিজেন 614 সরি 816 পরস্পরের কি? এখানে দেখো নিউট্রন সংখ্যা দেখো, এই দুটোর মধ্যে নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার 8, আর এই দুটোর নিউট্রন সংখ্যা হচ্ছে গিয়া 8, মানে এটার নিউট্রন সংখ্যা আর কি। কার্বনের নিউট্রন সংখ্যা 8, এটার নিউট্রন সংখ্যা 8। যখন নিউট্রন সংখ্যা সমান হয় তখন তাদের বলা হয় পরস্পরের আইসোটোন। ঠিক আছে? আইসোটোন, এই যে টোন আছে না, টোন মানে হচ্ছে তোমার কি নিউট্রন সংখ্যা সমান। বুঝতে পারছো? আচ্ছা, আইসোটোনের উদাহরণ এই সেম প্রশ্ন, মানে এখানে আমাদের এটা দিয়ে দিছিল, এক্সাম্পলটা দিয়ে দিছে, তোমার এটা চাইছে মানে মেইন জিনিসটা চাইছে, আর এখানে তোমার মেইন জিনিসটা দিয়ে দিছে, এক্সাম্পলটা চাইছে আর কি। তাহলে দেখো আইসোটোন মানে কি, তাদের নিউট্রন সংখ্যা সমান হবে। দেখো এখানে কত নিউট্রন সংখ্যা 6, আর এখানে নিউট্রন সংখ্যা 7, না সমান না। এখানে কত 12, আর এখানে কত 20, সমান না, সমান না। এখানে 12 না তো না, 22। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো 20 হচ্ছে তোমার নিউট্রন সংখ্যা, আর এখানে তোমার নিউট্রন সংখ্যা কত, এখানে হচ্ছে তোমার 21। এখানে দেখো 16, এখানেও 16, মানে 15, 31 থেকে 15 বাদ দিলে কত থাকে 16, 32 থেকে 16 বাদ দিলে কত থাকে 16, তার মানে অ্যান্সার কোনটা, তোমার দুই নাম্বারটা। বুঝতে পারছো? আচ্ছা, কোন সেটটির আয়ন সমূহ সম ইলেকট্রনিক, মানে ইলেকট্রন সংখ্যা সমান? ঠিক আছে? দেখো ম্যাগনেসিয়াম 2+, মানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন থাকে কয়টা, 12টা। যেহেতু 2+, তার মানে এখন কয়টা, 10টা। ক্যালসিয়াম 2+, ক্যালসিয়ামে থাকে কয়টা, 20টা। যেহেতু 2+, মানে কয়টা, 18টা। তার মানে এটা মিলবে না, প্রথম দুটোই মিলে নেই, মানে অ্যান্সার মিলবে না। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে ফ্লোরিন মাইনাস, ফ্লোরিনে থাকে কয়টা, 9টা। একটা মাইনাস মানে একটা বেশি, মানে 10টা আছে। ক্লোরিন মাইনাস থাকে কয়টা, 17টা। একটা বেশি মানে 18টা। না, এটা না, এটাও হবে না। অক্সিজেন 2-, অক্সিজেন 2-, অক্সিজেনে কয়টা থাকে, 8টা থাকে। যেহেতু 2-, মানে কয়টা থাকবে, দুইটা বেশি থাকবে, মানে কত, 10। আর এখানে ফ্লোরিনের ক্ষেত্রে কত, 9টা থাকে, একটা বেশি মানে 10টা। এই তো এখানে সমান, ইলেকট্রন সংখ্যা সমান। বুঝতে পারছো কিভাবে সমান হয়েছে? 10 ইন্টু 10। আচ্ছা, পরের প্রশ্ন, একটি পরমাণুর 17টি প্রোটন ও 20টি নিউট্রন থাকলে পরমাণুর আইসোটোপের সংকেত হবে কি? দেখো প্রোটন সংখ্যা বলছে 17টা, আর নিউট্রন 20টা, তাহলে তার ভর সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা মানে কত, 37, 20, 37। আর তার প্রোটন সংখ্যা যেহেতু বলছে, তাহলে আমরা যদি এটা ধরি হেক্স, তাহলে এখানে হবে 17, মানে প্রোটন সংখ্যা এখানে বসবে, আর ভর সংখ্যাটা উপরে বসবে। দেখো কোথায় আছে, এই তো 17, 35, সরি 17, 37 হবে। 35 বলতেছি কেন, 17, 37। বুঝতে পারছো? কারণ 37 হচ্ছে তার কি সংখ্যা, ভর সংখ্যা। 20 আর 17, 37। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তোমার কোয়ান্টাম সংখ্যা থেকে, এইগুলো প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে এই প্রশ্নগুলো কিন্তু তোমার আসতে পারে। কারণ কোয়ান্টাম সংখ্যার সেটটা সম্ভব না, কোনটা সম্ভব। নিম্নের কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়? দেখো এখানে n এর মান 2, l এর মান 1, m এর মান 0, s এর মান ঠিক আছে। এখন একটা মেইন শর্ত হচ্ছে কি, তোমার n এর মান আর l এর মান সমান হতে পারবে না। আর l এর মান হবে তোমার, সরি, m এর মান, m এর যে হবে সেটা হবে প্লাস মাইনাস l, এটা সমান। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে n এর মান 2, l এর মান কিন্তু সমান না, কম ছোট হতে পারবে কিন্তু সমান হতে পারবে না। m এর মান 0, এটা হবে, এটাও ঠিক আছে। দেখো কোথায় গরমিলটা আছে, গরমিলটা আছে হচ্ছে কি তোমার, কোনটা সম্ভব নয় বলছে। দেখো n এর মান 3, l এর মান কত 1, কিন্তু m এর মান দেখো তোমার 2, এখানে কিন্তু এটা হবে না। এটা হচ্ছে তোমার অ্যান্সার। কেন হবে না দেখো, আমি বলছি m এর মান হবে প্লাস মাইনাস l, দেখো এখানে l এর মান হচ্ছে কি 1, যখন l এর মান 1 থাকবে তাহলে m এর মানটা কি হবে, প্লাস মাইনাস 1 আর 0, তাই না? কারণ প্লাস মাইনাস 1 হবে আর 0 হবে। এখানে কিন্তু তোমার 2 দেওয়া আছে, তার মানে কি এটা হবে না, 2 কিন্তু সম্ভব না, যেহেতু 1 এর বেশি হইতেই পারবে না। তার মানে এটাই হচ্ছে তোমার অ্যান্সার, কোনটা সম্ভব নয় বলছে, এটা খেয়াল রাখতে হবে। সম্ভব প্রথমটা আমি অ্যান্সার দিয়ে দিলাম, কারণ প্রথমটা তো সম্ভব। যদি আমি প্রশ্নটা ভুল পড়ি তাহলে আমার অ্যান্সারটাও কিন্তু ভুল হইতেছে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তার মানে অ্যান্সারটা কোনটা, 2 নাম্বারটা। এটার ক্ষেত্রে দেখো, এটা n এর মান 1, l এর মান 0, m এর মানও 0। l এর মান 0 হলে m এর মান 0 হতে পারবে, কারণ আমরা দেখছি তো l এর মান যাই হোক m এর মানটা 0 হইতে পারবে। আর s এর মানটা ঠিকই আছে। s এর মানটা কি হবে, s এর মানটা হয় প্লাস হাফ হবে, নইলে মাইনাস হাফ হবে, যে কোনো একটা হবে, কারণ যেহেতু এটা একটা ইলেকট্রনের কনফিগারেশন দেখাচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন, পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোনটি সেটটি অনুমোদনযোগ্য, মানে এটা হচ্ছে গিয়ে তোমার সম্ভব, অনুমোদনযোগ্য মানে সম্ভব। দেখো কোনটা সম্ভব, n এর মান আর l এর মান দেখো সেম হয়েছে, তার মানে এটা সম্ভব না। দেখো n এর n এর মান আর l এর মানটা ছোট, ঠিক আছে, কিন্তু m এর মানটা দেখো আবার অস্বাভাবিক হচ্ছে। কারণ m এর মানটা কি হইতে পারবে, প্লাস মাইনাস l, প্লাস মাইনাস l কিন্তু তোমার -2 আসে না, তার মানে এটাও হইতে পারবে না। n এর মান 2, l এর মান 1, m এর মান 0, s এর মান এটা ঠিক আছে। কারণ দেখো
সবগুলো মান ঠিক আছে। এন এর মান থেকে এল এর মান ছোট, আর প্লাস মাইনাস এল আর শূন্যের মধ্যে কিন্তু পড়ছে এম এর মানটা, তার মানে সঠিক অ্যান্সার কোনটা? সি নাম্বারটা। একটি অরবিটালে চারটি কোয়ান্টাম সংখ্যার মান এত হলে ইলেকট্রন সংখ্যা কত হবে? দেখো একটি অরবিটালে চারটি কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, আর এস এর মান দেওয়া আছে। তার মানে তোমার এটা কি, আমরা দেখছি কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ইলেকট্রনের কনফিগারেশন। দেখো একটা ইলেকট্রনের জন্য কিন্তু দেখো একটি ইলেকট্রনের জন্য কোনটা অনুমোদনযোগ্য। আগের প্রশ্নটা দেখো, আগের প্রশ্নটা কি ছিল? এই দেখো একটি ইলেকট্রনের জন্য সম্ভব, তার মানে কি প্রত্যেকটা কনফিগারেশন কয়টা ইলেকট্রনের জন্য হয়? একটা ইলেকট্রনের জন্য, তার মানে অ্যান্সার কোনটা? একটি ইলেকট্রনের জন্য। বুঝতে পারছো? আচ্ছা, উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n ইজ ইকুয়াল টু 4 আর l ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, n ইজ ইকুয়াল টু 4 মানে কত? 4। আর l ইজ ইকুয়াল টু 1 মানে কত? আমরা জানি, আমরা যে উপশক্তি স্তরগুলো আছে, s এর জন্য l এর মান হচ্ছে তোমার কত? 0। এটা l এর মান, s এর জন্য হচ্ছে 0, p এর জন্য হচ্ছে গিয়ে 1, d এর জন্য হচ্ছে গিয়ে 2, আর f এর জন্য হচ্ছে গিয়ে 3। তার মানে p এর জন্য হচ্ছে তোমার 1, তার মানে অরবিটালটা কোনটা? 4p। তাহলে এখানে আমার বলছে অরবিটাল কোনটা? p অরবিটাল, কারণ এর এলিমেন্টটা 1 হচ্ছে তোমার পি এর ক্ষেত্রে শুধু। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে নিচের কোনটি নির্দেশ করে? সেটা হচ্ছে তোমার ইলেকট্রনের শক্তি স্তর নির্দেশ করে। এই যে তোমার এখানে যে 4টা যে নির্দেশ করলো, এটা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা না? আর এই যে পিটা, সেটা কি? তোমার এল এর মানটা, এলটা কি সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এই যে 4টা নির্দেশ করতেছে, 4টা কি নির্দেশ করতেছে? তোমার চতুর্থ শক্তি স্তর। মানে আমরা দেখছিলাম না 1s2, 2s2, 2p, 6 এইভাবে। এই 1s টা কি নির্দেশ করতেছে? প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? দুইটা ইলেকট্রন আছে, সেটা নির্দেশ করতেছে। আর এটা নির্দেশ করতেছে দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে যে তোমার 8টা ইলেকট্রন আছে সেটা নির্দেশ করতেছে। তার মানে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? ইলেকট্রনের শক্তি স্তর। আচ্ছা, এফ অরবিটালে তোমার কি আছে? কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে? এখন কোন একটা অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে তোমার 2 × 2l+1। এখানে এলটা কি? এলটা হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যার নাম্বার। এই দেখো এফ এর ক্ষেত্রে কত? 3 হয় এটা। তাহলে আমরা যদি করি 2 × 2l+1, তাহলে কত হয়? 2 × 3 × 6 কত? 7। তার মানে 2 × 7 কত? 14 হয়। তার মানে তোমার এফ অরবিটালে সর্বমোট ইলেকট্রন ধারণ করতে পারবে কয়টা? সর্বোচ্চ 14টা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যে আমরা নিম্নের কোন অরবিটালের মধ্যে, সরি, নিম্নের দেওয়া অরবিটাল সমূহের মধ্যে কোনটি থাকা সম্ভব নয়? দেখো 1s সম্ভব, 2p সম্ভব, 4dও সম্ভব, 2d সম্ভব না। এখন 2d কেন সম্ভব না? দেখো 2d এর ক্ষেত্রে n এর মান কত? 2। ডি এর ক্ষেত্রে এল এর মান কত হয়? 2 হয়, তাই না? এসপিডি, ডি এর ক্ষেত্রে 2 হয়। তার মানে দেখো এন এর মান আর এল এর মানটা কি হচ্ছে? সমান হয়ে গেছে। তার মানে এটা কি? আমরা জানি এটা কি হতে পারবে না, এন এর মান আর এল এর মান কখনো সমান হতে পারবে না। তার মানে এটা কি? তোমার অ্যান্সার 2D, 2D সম্ভব না। আচ্ছা, নিচের কোন বিন্যাসটি পাউলির বর্জন নীতি ও হুন্ডের নীতি সমর্থন করে? দেখো এখন যখন তোমার এই যে ইগুলো ভরবে, অরবিটাল গুলো যখন তোমার শক্তি স্তর গুলো যখন করতে থাকবে, ভরতে থাকবে, তখন কি এটা রুলস মানবে? সেই রুলসটা কি? মনে করো এখানে তোমার পি অরবিটালে তোমার মনে করো যে 5টা আছে, 1 2 3 4 5। তাহলে কি হবে? মনে করো তোমার এখানে ইলেকট্রন আছে 5টা, তার মানে কি প্রথমে একটা একটা করে সবগুলো শক্তিস্তর ভরবে। যখন তোমার সবগুলো ভরা হয়ে গেছে, মানে সবগুলো পূর্ণ হয়ে গেছে, তখন আবার ফিরে আসবে। যদি মনে করো 6টা ইলেকট্রন থাকে তাহলে সেখানে এখানে একটা যুক্ত হবে। যদি 7টা থাকে তাহলে দ্বিতীয়টা একটা যুক্ত হবে। যদি 8টা থাকে তাহলে এখানে যুক্ত হবে, 9টা থাকলে এখানে, 10টা থাকলে এখানে। আবার একটা সিমেট্রিক ওয়ে থাকবে, মানে তোমার এখানে ঠিক থাকবে। সর্বোচ্চ বিজোড় অবস্থা থাকতে চায় এইগুলা, তোমার যে ইলেকট্রন গুলো আছে। তার মানে তোমার এখানে অ্যান্সার কোনটা হবে? দেখো এখানে কিন্তু মাঝখান থেকে পড়ছে, এটা হবে না। এখানেও তোমার ঠিক মতো বলছেন, দেখো একটা কিন্তু উল্টা দেওয়া আছে, মানে ঘূর্ণন এটা উল্টা দেওয়া আছে। দুইটা একরকম দেওয়া আছে, হবে না। একটা সোজা থাকলে একটা বাঁকা থাকবে, এটাও হবে না। মাঝখান দিয়ে একটা দিয়ে দিছে, তার মানে অ্যান্সার কোনটা? এটা। দেখো সবগুলো ফিল আপ হয়েছে, তারপরে প্রথমে এটা ফিল আপ হয়েছে, তারপরে এটা ফিল আপ হয়েছে, তারপরে এটা ফিল আপ হয়েছে, তার মানে অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার কোবাল্ট আর কোবাল্ট 2+ এর জন্য কোন যোজ্যতা ইলেকট্রন বিন্যাসটি সঠিক? এখন কোবাল্টের আমরা জানি পারমাণবিক সংখ্যা, কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত? কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। জিঙ্কের 30, তার মানে কোবাল্টে কত হবে? 27। কোবাল্ট 27। এখন কোবাল্টের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত? দেখো একটা ট্রিক্স শিখাই দিই আমি। শেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসগুলো কিভাবে শিখবা? দেখো 28 অব্দি শিখা যাবে, মানে নিকেল 28 অব্দি তুমি এই ট্রিক্সটা খাটাতে পারবা, 21 থেকে আর কি। দেখো এখানে যে 2টা আছে, এই 2টা হবে হচ্ছে তোমার 4s, 4s এর ক্ষেত্রে। আর এই যে 7টা আছে, 7টা হবে তোমার 3d ক্ষেত্রে, 3d7 হবে, 4s2 হবে। তার মানে কোবাল্টের ক্ষেত্রে কত হবে?
4s2 3d7 দেখো কোথায় আছে, 3d7 4s2 আছে, এই তার মানে অ্যান্সার এটা। বুঝতে পারছো? আর কোবাল্ট 2+ আমরা দেখতে হচ্ছে না, যখন ইলেকট্রন যাবে তার মানে কি 4s থেকে যাবে, 4sটা ফাঁকা হয়ে যাবে, এই দেখো ফাঁকা হয়ে গেছে। এবার নিকেলের ক্ষেত্রে কি হবে, 4s2 3d8। ব্যতিক্রমটা কোথায় হয়, ক্রোমিয়ামের ক্ষেত্রে। ক্রোমিয়ামে কি হয়, 4s1 হয় আর 3d10 হয়। কারণ 4s কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে কত, 29 না? তো এখানে 2 হওয়ার কথা ছিল, এখানে 9 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু হয় না, কারণ কি 3d অরবিটালটা পূর্ণ থাকতে চায়, এই জন্য কিন্তু একটা ইলেকট্রন এখানে চলে যায়। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন। 26 আণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের m শেলে ইলেকট্রন সংখ্যা। এখন 26 আণবিক সংখ্যা বিশিষ্ট বা পারমাণবিক সংখ্যা কার? আয়রনের, আয়রন 26, তাই না? এখন দেখো তার m শেলে ইলেকট্রন সংখ্যা দেখতে চাইছে আমাদের, তাহলে আমরা এখানে ই করি 1s2। দেখো এটা কিন্তু সর্বশেষ ইতে কি হবে, শক্তিস্তর ইলেকট্রন বিন্যাসটা কি হবে, 4s2 3d6 এইভাবে কিন্তু হবে। দেখো আমরা কিন্তু শিখে ফেলতেছি, এটা s এর আর এটা হচ্ছে তোমার d এর। তাহলে দেখি 2s2 2p6 3s2 3p6, এই যে 4s2 3d6। দেখো 2 2 4, 4 4 10, 2 12, আর 6 18, আর 2 20, আর 6 26, দেখো হয়ে গেছে, দেখছো? এখন বলছে কি এম শেলে, এখন তো আমাদের ফোরেস্টটা ওই পাশে নিয়ে যেতে হবে। দেখো ফোরেস্টটা আমাদের এই পাশে নিয়ে যেতে হবে, আমরা ইলেকট্রন লিস্টটা ঠিক মতো লিখি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এখন দেখো বলছে এম শেলে, আমরা প্রথমে জানি প্রথমটা হচ্ছে গিয়ে তোমার কে, পরের শক্তি স্তর সেটা হচ্ছে গিয়ে এল, তারপরেরটা হচ্ছে গিয়ে তোমার এম, তারপরেরটা কি এন, কে এল এম এন। দেখো বলছে এম শেল ইলেকট্রন সংখ্যা কত, তো এম শেল কোনটা, এটা। তো এম শেল ইলেকট্রন সংখ্যা কত, এখানে আছে দুইটা, এখানে ছয়টা, 6 আর 2 8, আর 6 কত 14, তার মানে এম শেল ইলেকট্রন সংখ্যা কত, 14টি। এখানে কিন্তু আমরা এইভাবে বলতে পারবো না, কারণ 3p কিন্তু 3 নাম্বার শক্তি স্তর কিন্তু একসাথেই থাকবে, 3d কিন্তু এখানেই থাকবে, 3d কিন্তু অপর পক্ষে যাবে না। আর 4s এ কয়টা আছে, যদি এন শক্তি স্তর বলতো, এন শেল বলতো, এন শেল ইলেকট্রন থাকতো কয়টা, দুইটা। বুঝতে পারছো? আচ্ছা, নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, দেখো যেই ইলেকট্রনের শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে। তো এখানে শক্তি কম কোনটার, দেখো তো। শক্তি কম যদি আমরা বের করতে চাই তাহলে সেখানে আমি কিভাবে বের করব, 4f। এখানে n প্লাস l এর মানটা আমরা বের করতে হবে, যার n প্লাস l এর মান বেশি তার শক্তি বেশি। তো এখানে n এর মানটা কত, n এর মান 4, f এর মান কত, s এর মান 0, p এর মান কত 1, d এর মান কত তোমার 2, আর f এর মান 3। তাহলে এখানে কত টোটাল n প্লাস l, n প্লাস l ইজ ইকুয়াল টু 7। আচ্ছা এখানে ক্ষেত্রে কত, এখানে n এর মান হচ্ছে তোমার 5, আর l এর মান হচ্ছে spt মানে 2। তাহলে এখানে তোমার n প্লাস l এর মানটা কত হচ্ছে তোমার 5 আর 2 7, সেম হচ্ছে। 6p এর ক্ষেত্রে কত, n প্লাস l এর মানটা, সেখানে তোমার n এর মান কত 6, আর p এর ক্ষেত্রে কত 1 মানে কত 7। 7s এর ক্ষেত্রে কত 7 প্লাস 0 সমান সমান 7। এখন তাহলে কি হবে এখানে তোমার, তোমার যখন দেখা যাবে যে n প্লাস l এর মানগুলো সমান, তখন যার n এর মান কম সেখানে ইলেকট্রন আগে যাবে। তো এখানে কার n এর মান কম, n এর মান কম হচ্ছে তোমার 4f এর, n এর মান 4 সবচেয়ে কম, তার মানে ইলেকট্রন আগে প্রবেশ করবে কোথায়, 4f এ। বুঝতে পারছো? যখন সমান হয় আর কি, তখন এই কেসটা হবে। এটা ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন ট্রিকই দিবেই, সবগুলো সমান করে দিছে, তোমার যার এন এর মানটা কম হবে সে কি হবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে। আচ্ছা, নিম্নের কোন সেটটির সব মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন আছে, মানে সবগুলোর ইলেকট্রন বিন্যাসে কি আছে, বিজোড় ইলেকট্রন আছে। সব মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন, দেখো তো বিজোড় ইলেকট্রন গুলো কিভাবে বের করবো আমরা, আমরা কিভাবে বের করতে পারি। দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো, স্ট্রোনশিয়াম দেখো, বেরিয়াম দেখো না। আমি যদি সোডিয়াম দেখি, সিলিকন দেখি, সালফার দেখি, আমি যদি ক্যালসিয়াম দেখি, ফসফর ওই এটা হচ্ছে ফসফরাস, জেনন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন। দেখো আমি এখন সোডিয়ামের ক্ষেত্রে দেখি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমি দেখি, বীজ ইলেকট্রন গুলো আছে কিনা ইলেকট্রন বিন্যাসে। সোডিয়াম হচ্ছে 1s2 2s2 2p6 আর 3s1, তাই না? দেখো এখানে কিন্তু বীজ ইলেকট্রন আছে। সিলিকনের ক্ষেত্রে আমি দেখি, সিলিকনের 14 না, 1s2 2s2 2p6 3s2 3p2, তাই না? দেখো 2 2 4 10 12 14, দেখো এখানে কি তোমার ই আছে 2 2 4, এখানে কি বিজোড় ইলেকট্রন আছে, সর্বোচ্চ কি বিজোড় ইলেকট্রন আছে, না, আছে না? এখানে বিজোড় ইলেকট্রন কেমন, দেখো তুমি এখানে 3p এর ক্ষেত্রে যদি তুমি ভাঙো, দেখো p এর ক্ষেত্রে তো কিন্তু আছে, p এ যদি তুমি ভাঙো দেখো কি হবে, তুমি যদি ভাঙো দাও p এতে 3টা ভাগ করো, তাহলে দেখো 2টা ইলেকট্রন আছে না, একটাই দিকে একটাই দিকে, তার মানে দেখো দুইটা কিন্তু বিজোড় ইলেকট্রনই আছে। সালফারের ক্ষেত্রে দেখো, সালফার কত, সালফার
16। তো সালফার 16 যখন হবে তাহলে ইলেকট্রন বিন্যাসটি কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p কত? 4, তাই না? দেখো 4, 2 4 10 12 16। এখন দেখো 3pর ক্ষেত্রে কি হয়, তোমার তিনটা ভাগ হয়, একটা যাবে, দুইটা যাবে, তিনটা যাবে, আর 4 নাম্বারটা এখানে যাবে। তার মানে তোমার ইলেকট্রন ফাঁকা ই কটা, বীজের আছে কয়টা? দুইটা। তার মানে এখানে তোমার অ্যান্সার কোনটা? বীজের ইলেকট্রন আছে এইটাই, সোডিয়ামে আছে, সিলিকনে আছে, সালফারে আছে। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা। তোমার বলছে নিচের দেওয়া কোন ইলেকট্রনটি ইলেকট্রন বিন্যাসটি সঠিক নয়। দেখো আর্গনের ইলেকট্রন বিন্যাস কত? আর্গন 18, তো 18 ইলেকট্রন বিন্যাসটা কত? 2 2 4, 4 6 10, আর 2 12, আর 6 18, ঠিক আছে। 3s 3p সবগুলো সিমেট্রিও ঠিক আছে। আয়রনের ক্ষেত্রে দেখো আর্গন 4s2, 4p6, 4s2, আর্গন কত? 18, 18 আর 2 20, 20 আর 6 কত? 26, ঠিক আছে। এটা কোন ইলেকট্রন বিন্যাস সঠিক নয়? আর্গন কত? 18, 18 আর 2 20, 20 আছে 26। হ্যাঁ ঠিক আছে, যেহেতু তোমার ই আছে, মানে ইলেকট্রন বিন্যাসটা ঠিক আছে, তার মানে এটা কি 4s2, 4p, সরি সরি 4p6 না, এখানে 3d6 হবে। 3d6, 4p হবে না, আগে 3d তে যায় তারপরে 4p তে যায়, তার মানে এই ইলেকট্রন বিন্যাসটা সঠিক অ্যান্সার এটা। 4p দিছি কিন্তু এটা খেয়াল রাখতে হবে, আমি খেয়াল করতে পারি না ঠিক মতো, পরে মনে পড়ছে 3d, ঠিক আছে, এটা 3d6 এ যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। নিম্নোক্ত ডি ব্লক মৌলসমূহের কোনটিতে 4s অরবিটালে একটি ইলেকট্রন আছে? কোনটায় আছে? আহ, এই কপারে আছে, তাই না? কপারে আছে, তো কপারে ইলেকট্রন কয়টা আছে তোমার? 29, আমরা দেখছিলাম একটু আগে, এই যে। ও সরি, আমি ক্রোমিয়াম লিখছি, কপার 29, ক্রোমিয়াম তো তোমার 23, সরি 24, ঠিক আছে। এটা তোমার ক্রোমিয়ামের ক্ষেত্রে কত হয়? তোমার এখানে তোমার 4s1 হয়, আর 3d5 হয়, আর এটা কপার, সরি আমি ভুলে বলে দিচ্ছি আর কি। তোমার কপার এখানে কত? তোমার 29, তো কপারের 29-এর ক্ষেত্রে কি হয়? তোমার 4s এ একটা যায়, আর 3d-তে কয়টা যায়? 10টা যায়, ঠিক আছে। তার মানে তোমার এই 4s অরবিটালে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন, তার মানে এটা কপার। আচ্ছা, এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয় করতে কোন মৌলটি ভূমি রাখে? এটা হচ্ছে হাইড্রোজেন। কেন হাইড্রোজেন? এখানে তোমার এনএমআর পরমাণু লাগে, আর এই পরমাণুগুলো কি হয়? বিজোড়, মানে সংখ্যক ই হয় আর কি, পারমাণবিক সংখ্যা বিজোড় হয় আর কি, বিজোড় সংখ্যক প্রোটন, বিজোড় সংখ্যক। তো এখানে তোমার হাইড্রোজেন ইউজ হয়, যার পারমাণবিক ভর আর কি, পারমাণবিক ভর বিজোড় সংখ্যা থাকতে হবে। তারপর তোমার কার্বন 13 ইউজ হয়, আরো অনেক কিছু ইউজ হয়, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন। নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? মাইক্রোওয়েভের। আর সবচেয়ে কম কার এর মধ্যে? গামারের। এখন যদি তোমার প্রশ্নটা উল্টা বলতো, যে কার তরঙ্গ দৈর্ঘ্য বলছে না, তরঙ্গ দৈর্ঘ্য যদি বলতো যে কার ফ্রিকোয়েন্সি বেশি, তো ফ্রিকোয়েন্সি বেশি কার হইতো? যার তরঙ্গ দৈর্ঘ্যটা কম। তরঙ্গ দৈর্ঘ্য কম কার? গামার, তার মানে ফ্রিকোয়েন্সি বেশি কার? তার মানে গামার কি ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, আর এই মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম। শক্তির ক্ষেত্রে বলতো, শক্তির ক্ষেত্রেও সেম, এটা শক্তি বেশি হইতো, এটা শক্তি সবচেয়ে কম হইতো, শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্য মাইক্রোওয়েভের বেশি হবে। বুঝতে পারছো? আচ্ছা, শিক্ষা পরীক্ষায় কোনটি সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে? সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে কোনটা? সেটা হচ্ছে তোমার সোডিয়াম। তো তোমার কপার কি বর্ণ প্রদর্শন করে? সেটা হচ্ছে তোমার সবুজ, সম্ভবত সবুজ এবং নীল, এরকম টাইপের, সবুজ এবং নীল, সবুজ, সবুজ এবং নীল এই টাইপের বর্ণ প্রদর্শন করে, তাও একবার চেক দিয়ে নিও। সবুজ এবং নীল। আর ক্রোমিয়াম এটা সবুজ মনে হয়, যেহেতু তোমাদের বইয়ে মনে হয় বলা নাই, তাও একটু সবুজ, বা এটা খুব একটা ক্লিয়ার না আর কি, হালকা সবুজ আর কি। আর সোডিয়াম তো জানলাম, ক্যালসিয়াম হচ্ছে তোমার ইটের মতো লাল, ইটের মতো লাল, ইটের মতো লাল, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা অ্যান্সার সোডিয়াম। নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য কম কার? এই যে গামারে, একটু আগে দেখছি আমরা, গামারের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। এই যদি বলতো যে শক্তি সবচেয়ে বেশি কার, এই সেম অ্যান্সারই হইতো, শক্তি সবচেয়ে বেশি কার? গামারের, বা গামা রশ্মির আর কি। পরবর্তী প্রশ্ন। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? বামার, এটা কিন্তু বামার, ঠিক আছে, উচ্চারণ হচ্ছে বামার। এটা হচ্ছে তোমার এন এর মান হচ্ছে 2। এখানে তোমার কি দেখা যায়, মানে দৃশ্যমান অঞ্চলের হয় তোমার আলো, এটা দেখা যায়, পারমাণবিক বর্ণালীটা দেখা যায়। আচ্ছা, কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজ মানে কত? n = 2 সিরিজে ফোর্থ লাইনের সৃষ্টি হয়। এখন লাইন নাম্বার কিভাবে বের করে? লাইন নাম্বার বের করা হচ্ছে তোমার n1 মাইনাস n2 ইজ ইকুয়াল টু তোমার লাইন নাম্বার। তোমার লাইন নাম্বার তোমার দেওয়া আছে কত? 4 দেওয়া আছে।
তাহলে আমরা এখানে কিভাবে কিভাবে বের করতে পারবো? আমাদের বের করতে হবে যে n1 থেকে n2 বাদ দিলে, মানে একটা n থেকে একটা n বাদ দিলে আমাদের 4 পাইতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু প্রথমটাই আছে, 6 থেকে 4 বাদ 2 বাদ দিলে কিন্তু আমাদের 4 পাইতেছি আমরা, বাদ দেয়গুলো কিন্তু পাইতেছি না। আর মজার কথা হচ্ছে n এর মানটা শূন্য হতে পারবে না, এটা তো শর্ত। তার মানে এই অ্যান্সারটা হচ্ছে না। n এর মানটা কখনো শূন্য হতে পারে না, কারণ শূন্য নম্বর শক্তি স্তর থেকে ইলেকট্রন গেছে, এটা কোনো সময় শুনছো? এটা কি সম্ভব কোনো সময়? যে শূন্য নম্বর ইলেকট্রন থেকে এই শক্তি স্তর থেকে ইলেকট্রন 4 নম্বর শক্তি স্তরে গেল? এটা সম্ভব না তো। শূন্য নম্বর ইলেকট্রন থাকে, ইলেকট্রন শক্তি স্তর থাকেই না, এক্সিস্টই করে না বাস্তবে। তার মানে n এর মানটা শূন্য হতে পারবে না। ঠিক আছে, তার মানে অ্যান্সার এই নাম্বারটা। আচ্ছা, শিখা পরীক্ষায় খালি চোখে ইটের মতো লাল, এই যে আমরা পড়ছিলাম ক্যালসিয়াম ইটের মতো লাল বর্ণতে। ঠিক আছে, স্ট্রোনসিয়াম কি দেয়? টকটকে লাল দেয়। সরি, টকটকে লিখতেছি, টকটক লিখে দিয়েছি, টকটকে লাল, টকটকে লাল। আর এটা দেয় তোমার ইটের মতো লাল ক্যালসিয়াম, আর পটাশিয়াম দেয় বেগুনি, আর সোডিয়াম তো দেখলাম আমরা, শুনলেই হলুদ। পটাশিয়াম বেগুনিতে। ঠিক আছে, লবণের দ্রাব্যতা গুণফল কোন ধরনের দ্রবণের জন্য উপযোগী? স্যাচুরেটেড, মানে তোমার সম্পৃক্ত, সম্পৃক্ত দ্রবণের জন্য তোমার উপযোগী আর কি, দ্রাব্যতার গুণফল প্রয়োগ করা। আচ্ছা, নিচের কোনটি পরীক্ষাটি সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত হয়? সেটা হচ্ছে তোমার বেরিয়াম নাইট্রেট দ্রবণ। এখন সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য ব্যবহার করতে কেন হয়? সালফিউরিক অ্যাসিডের যে মূলকটা থাকে সেটা হচ্ছে সালফেট মূলক, SO4 2-, আর নাইট্রিক অ্যাসিডে NO3। ঠিক আছে, NO3-। তো এখানে তোমার যে ইটা হয়, একটা তোমার দ্রবীভূত হয়, মানে তোমার যে অধক্ষেপটা পড়ে, একটা তোমার HCl এ দ্রবীভূত হয়, আর একটা তোমার HCl এ দ্রবীভূত হয় না। তো সেখান থেকে কিন্তু আমরা পার্থক্যটা করতে পারি বেরিয়াম একটু সাহায্যে আর কি। বেরিয়ামটা সাহায্যে যখন বিক্রিয়া করে তখন কিন্তু একটা অধক্ষেপ পড়ে, তো অধক্ষেপটা একটা HCl এ বিক্রিয়া করে, একটা করে না, একটা তোমার গ্যাস উৎপন্ন করে। বুঝতে পারছো? আচ্ছা, একটি হ্যালাইড লবণকে ঘন সালফিউরিক অ্যাসিডে উত্তপ্ত করা হলো, বেগুনি ধোঁয়ার উৎপত্তি কোন আয়নের উপস্থিতি হয়েছে? বেগুনি ধোঁয়া যেখানে শুনবা সেখানে আয়োডিন দেখাবা, কারণ তোমার এখানে হ্যালাইড বলতে তোমার পটাশিয়াম আয়োডাইড বুঝাইতে পারো। আর মনে করো যখন লবণকে আর কি, হ্যালাইড লবণ, তোমার যখন আমরা দিতে দেখছি রাসায়নিক পরিবর্তন দেখছি, যে হাইড্রোজেন যে আয়োডাইড আছে সেটার বর্ণনা কিন্তু বেগুনি কালার, মানে আয়োডিন যেখানে থাকবে সেখানে একটা বেগুনি বেগুনি ভাব আছে আর কি, এটা এইভাবে মনে রাখতে পারো আর কি। তো এটা কিন্তু আগের প্রশ্ন, অনেক 2013-14, এটা কিন্তু তোমাদের বইয়ে ডিরেক্টলি দেওয়া নাই কোনো জায়গায়। আশা করি আসবে না, তারপরে জেনে রাখো আর কি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই আমরা। ফেরিক ক্লোরাইড এর জলীয় দ্রবণে ঘটায় অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সংকেত কি? NH4CnS, থায়োসায়ানেট। ঠিক আছে, এর জলীয় দ্রবণ যোগ করলে কি হবে? তোমার সেটা কি কোনো পরিবর্তন হবে না? লাল বর্ণের অধক্ষেপ হবে, রক্তের মতো লাল দ্রবণ হবে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো যখন তোমার Fe2+ সাথে যখন তোমার অ্যামোনিয়াম থায়োসায়ানেট বিক্রিয়া করে CnS, সেখান থেকে উৎপন্ন হয় হচ্ছে তোমার FeCnS2। ঠিক আছে, মানে ফেরাসায়ানাইট, ফেরাসায়ানাইট কিন্তু উৎপন্ন হয়। তো এখানে যে বর্ণটা হয় সেটা হচ্ছে তোমার বর্ণহীন হয় আর কি, মানে কোনো বর্ণ উৎপন্ন হয় না, মানে যখন করে ফেরাস আয়ন যুক্ত হয়। যখন তোমার ফেরিক আয়ন যুক্ত হয় 3+, তখন কি হয়? রিয়েকশনটা সেম রিয়েকশনই হয়, CnS, সেখানে কি উৎপন্ন হয়? ফেরিক থায়োসায়ানাইট, CnS থায়োসায়ানাইট, ফেরিক থায়োসায়ানাইট। তাদের উৎপন্ন হয় এই বর্ণটা, এই বর্ণটা হচ্ছে তোমার রক্তের মতো লাল বর্ণ, রক্তের মতো লাল বর্ণ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা পেলাম এটা। পরে বলছে অপরিশোধিত পেট্রোলিয়াম বিশোধনের যে প্রক্রিয়াটা কার্যকর হয়, এখানে পেট্রোলিয়াম থেকে ডিজেল টিজেল এগুলো নিষ্কাশনে তোমার হয়েছে তোমার আংশিক পাতন। তো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এটা হচ্ছে তোমার কি? আংশিক পাতন। আর ডিস্টিলেশন মানে কি? পাতন, এটা হচ্ছে পাতন। স্টিম ডিস্টিলেশন মানে হচ্ছে তোমার কি? বাষ্পপাতন, বাষ্প পাতন। আর সাবলিমেশন মানে হচ্ছে তোমার ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন যাই। ভিন্ন স্ফুটনাঙ্কের 2 বা ততোধিক তরল দ্রবণের মিশ্রণ বিশুদ্ধ থেকে উপাদান থেকে পৃথক করার পদ্ধতি কোনটা? সেটা হচ্ছে তোমার পাতন। এখানে পাতন নাই, আংশিক পাতন হবে। দেখো তোমার ভিন্ন স্ফুটনাঙ্ক, দেখো যখন স্ফুটনাঙ্ক তোমার 40°C বেশি হয়, বেশি হয় তখন সেখানে কাজ করে হচ্ছে সাধারণ পাতন, পৃথক করা হয় সাধারণ পাতন দিয়ে, সাধারণ পাতন। আর যখন তোমার 40°C তাপমাত্রা থেকে কম হয় তখন সেখানে হয় আংশিক পাতন, বা তোমার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, আংশিক পাতন, আংশিক পাতন। তো তোমার এখানে যেখানে তো উল্লেখ করে দেওয়া নাই যে মানে ইটা বেশি থাকে, 40° থেকে বেশি থাকে না কম থাকে, তাহলে এখানে পাতন যেহেতু নাই, তার মানে তোমার প্যাচ নাই, সেটা আংশিক পাতনই হবে। ঊর্ধ্বপাতন কোনো অপশনই নেই আর কি, এটা চান্স নাই, এই দুটোর মধ্যে একটা হবে আর কি।
দিয়ে দিছে তোমার একটা, তার মানে অ্যান্সার কোনটা, আংশিক কত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার পাশের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কণাটি কি। এখন দেখো আমরা কণাগুলো দেখি। আলফা পার্টিকল কি? আলফা পার্টিকল হচ্ছে তোমার দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, মানে হিলিয়াম এটা এরকম, আর দ্বি ধনাত্মক, তার চার্জ কত, এত। বিটা কি? বিটা ইলেকট্রনই, তার কি এটা কি ভরটা কি মাইনাস, আর তার ইটা কি, সরি, পারমাণবিক সংখ্যাটা কি, -1, আর তোমার ভর সংখ্যাটা কত, 0। গামারের ক্ষেত্রে তোমার দুটোই শূন্য, বুঝতে পারছো, এই যে গামারে মানে দুইটাই শূন্য। আর নিউটনের ক্ষেত্রে তোমরা জানি, এই যে নিউটনের সংকেত 0 আর 1, তোমার এটা এই ভর সংখ্যাটা 1, n0 1, বুঝতে পারছো। আচ্ছা, এখানে বলছে কি তোমার এক্স কণাটা কি। দেখো এখন আমাদের দুই পাশে যে ইটা আছে, ব্যালেন্সটা আছে, দুই পাশটা কিন্তু ব্যালেন্স করে চলতে হবে, মানে দুই পাশটা সমান হতে হবে। এখানে 9 আছে, এখানে কত আছে, 12 আর 1 13 আছে, মানে এখানে ভর সংখ্যা 13 আছে, তার মানে কি এই পাশের টোটাল ভর সংখ্যাটা 13 হইতে হবে। এখন এখানে যদি 13 হইতে হয়, তাহলে আমাদের এখানে কত হইতে হবে, 9 যোগ 4 সমান সমান কিন্তু 13, তাই না? আর এখানে মোট কত, 6, মানে পারমাণবিক সংখ্যা কত, 6, 6 আর 0 কত, 6, তার মানে এখানে কত হবে, 6 হইতে হবে। 4 এর সাথে কত যোগ করলে 6 হয়, 2 যোগ করলে 6 হয়। এখন দেখো এটা কোনটা সংকেত, এই হিলিয়াম দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের সংকেত, মানে কত, আলফা পার্টিকেলের সংকেত। তার মানে এক্স কণাটা কি, আলফা পার্টিকেল। বুঝতে পারছো কিভাবে বের করছি? আচ্ছা, কোন প্রক্রিয়ায় থোরিয়াম এটা থেকে 9234 থেকে প্যালাডিয়াম মনে হয় এটা, তাই না, প্যালাডিয়াম 91 234 হয়। দেখো এখানে কি তোমার ইট সংখ্যাটা একটা বাড়ছে, পারমাণবিক সংখ্যা 1 বাড়ছে। পারমাণবিক সংখ্যা 1 বাড়ছে কোথায়, এই যে বিটা, এই বিটাটা যদি আমি বিয়োগ করি মানে বাদ দিই, তাহলে হবে এই ইমিশন, মানে কিন্তু বাদ দেওয়াই, তার মানে বিটা ইমিশন করলে কি পারমাণবিক সংখ্যার পরিবর্তন কিন্তু তোমার 2 হয় হচ্ছে এখানে, মানে আলফা পার্টিকলে, আর 1 হয় মানে কমে বা বাড়ে, সেটা কোথায় হয়, সেটা হচ্ছে তোমার বিটা পার্টিকলে। বুঝতে পারছো, মানে বিটা বাদ দিলে বা যোগ করলে 1 বাড়বে বা কমবে। আচ্ছা, তো এটা হচ্ছে বিটা ইমিশন। পরবর্তী প্রশ্ন, নিচের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কে কি বলা হয়। দেখো এক্স, এক্স কে কি বলা হয়, এই যে আলফা পার্টিকেল বলছে, আলফার ভর কত, তোমার পারমাণবিক সংখ্যা 2, ভর 4, আর এখানে আমাদের চার্জ দিয়ে তো কোনো কথা নেই। তাহলে এখানে দেখো মোট কত, 7 আর 2 9, 14 আর 4 কত, 18, তার মানে এখানে 1 1 হইতে হবে। তো 1 1 কার, প্রোটনের। প্রোটনের ভর কত, ভরও 1, পারমাণবিক সংখ্যাও 1। বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখি আমরা। পরবর্তী প্রশ্ন বলছে, নিচের কোন প্রোটন সংখ্যা আলফা কণার প্রোটন সংখ্যা সমান, হিলিয়াম। আমরা আলফা কণা সমান যেমন জানি, আলফা কণা মানে হচ্ছে তোমার দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, 4 2+। তাহলে দেখো এখানে প্রোটন সংখ্যা কত, 2, আলফা কণার প্রোটন সংখ্যাও 2, তার মানে হিলিয়ামেরটা। নিম্নের বিক্রিয়ার শূন্যস্থানে কি হতে পারে। দেখো শূন্যস্থান মানে এখানে কি হবে, এখানে কত, 12 যোগ 1 মানে কত, 13, আর এখানে 11 আছে, মানে এখানে 2 লাগবে। তো 2, আমরা এক্স ধরলাম, এক্স এখানে 2 হবে। দাঁড়াও, অন্য কাজে দেই, মানে এখানে 2 হবে, পারমাণবিক সংখ্যা 2 বাড়াইতে হবে। আর 26 আর 2 28, এখানে আছে কত, 24, তার মানে এখানে 4 হইতে হবে। তার মানে এটা কি আলফা পার্টিকুলার সংকেত, এই দেখো আলফা পার্টিকুলার সংকেত, আলফা। বুঝতে পারছো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কিউ থেকে আর হইছে, মানে আলফা করছে আর কি যুক্ত করে, তারপর আর থেকে এল হইছে, এল থেকে ডি হইছে। উপরে তেজস্ক্রিয় আইসোটোপটা তেজস্ক্রিয় হারিয়ে সুস্থিত আইসোটোপ ডি তে পরিণত হয়। আচ্ছা, এই ডি তে পরিণত হয়েছে। এল, আর ও এল উভয় তেজস্ক্রিয় আইসোটোপে ভর ও প্রোটন সংখ্যার ভিত্তিতে কোনটি সঠিক আর কোনটা সমান আর কি। দেখো আমি ধরলাম কিউ এর যে তোমার এটা সংকেতটা, সেটা হচ্ছে তোমার এক্স, এক্স এক্স, এখানে তোমার ভর সংখ্যাটা হচ্ছে এক্স, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে আলফা যুক্ত হয়েছে আর কি। তা আলফা যুক্ত হলে কি হবে, তোমার পারমাণবিক সংখ্যা কত হবে, 4 বাড়বে, সরি ভর সংখ্যা 4 বাড়বে, আর এটা এক্স থাকলো, পারমাণবিক সংখ্যা কত হবে তোমার, 2 বাড়বে। পরে কি হলো, বিটা যুক্ত হলো। বিটা যুক্ত হলে কি হবে, তোমার পারমাণবিক সংখ্যাটা 1 কমে যাবে। তার মানে x+4 এটা ঠিকই থাকলো, এক্স থাকলো, আর পারমাণবিক সংখ্যাটা 1 কমে যাবে, মানে y+2 থেকে y+1 হয়ে যাবে, 1 কমে গেল আর কি। এখানে যদি আমি গামা করি, গামা দেখলে কি হবে, গামার কিন্তু শূন্য, মানে কোনো চেঞ্জই হবে না, মানে x+4 ঠিকই থাকবে, y+1 ঠিকই থাকবে, এরকমই থাকবে। তার মানে কি এখানে তোমার এই দুটো কিন্তু সমান। এটা কি ছিল, এটা ছিল হচ্ছে তোমার এল, আর এটা কি ছিল তোমার ডি, এটা এল ছিল, এটা ডি ছিল, তার মানে এল আর ডি সমান। এল আর ডি কোথায় সমান, এখানে। বুঝতে পারছো কি হয়েছে, এর মধ্যে এটা দেখলেই বোঝা যায় গামা কিন্তু কোনো চেঞ্জ করে না, তার মানে কি এল আর ডি এমনিই সমান, মানে এটা প্রশ্ন দেখলেই বোঝা যাইতেছে, এটা কিন্তু আমাদের পুরো ক্যালকুলেশনটা করতে করা লাগতেছে না। ঠিক আছে, তাও দেখাইলাম আর কি। আচ্ছা, পরবর্তী ম্যাথ আমাদের, সেটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক আর এইচ দ্বারা প্রকাশ করা হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকৃত হবে। এখন আমরা জানি যে 1/ল্যামডা তরঙ্গ সংখ্যার সমীকরণ, এটা 1/ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, এখানে n1টা কি,
N1টা হচ্ছে তোমার যেই থেকে তোমার মানে যেই নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরের দিকে যাবে। এখানে বামার সঙ্গে বলে দিছে, মানে তোমার এন এর মানটা N1 এর মানটা 2 বলে দিছে স্পেসিফিক্যালি। বলছে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা। এখন সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা কখন হয় আর সর্বোচ্চ কখন হয়? দেখো সর্বোচ্চ তখনই হবে যখন তোমার N2 এর মানটা ইনফিনিট হবে। যখন ইনফিনিট হবে আমরা জানি 1/∞ ইজ ইকুয়াল টু 0। তার মানে এই পুরো পার্টটা কিন্তু তখন বাদ যাবে, এই পুরো পার্টটা বাদ যাবে। তার মানে কিন্তু এই মানটা, তরঙ্গ সংখ্যার মানটা কিন্তু সর্বোচ্চ হবে। এখন সর্বনিম্ন কখন হবে? যখন তোমার এই একটা শক্তিস্তর, এই শক্তিস্তরের সর্বোচ্চ কাছে যে শক্তিস্তরটা আছে, মানে সর্বনিম্ন দূরত্বে যে শক্তিস্তর আছে সেখানে যাবে, তখন কিন্তু তরঙ্গ সংখ্যাটা কম হবে। এটা যদি 1 হয় তার মানে সর্বনিম্ন দূরত্বে কোনটা হবে? 2 নম্বর শক্তিস্তরটা হবে, তাই না? 3 নম্বর কিন্তু হবে না, 3 নম্বরে কিন্তু দূরত্ব বেশি, তার মানে তরঙ্গ সংখ্যা কি হবে? এখানে সর্বনিম্ন হবে। বুঝতে পারছো? তার মানে এখানে এন এর মানটা কত দেওয়া আছে? 2। আর এন2 এর মানটা কত হবে? এন2 এর মানটা কত হবে? 2 প্লাস 1, মানে তার পরবর্তী শক্তিস্তরটাই হবে, মানে 3। তাহলে আমরা ক্যালকুলেশন করি এখন। আর এইচ 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। আচ্ছা, আর এইচ ঠিক থাকলো। তাহলে এখানে কত থাকলো? 1/4 মাইনাস 1/9। আর এইচ 1 বাই কত কত 36 হয়। 4 নং কত? 36। 9 মাইনাস কত? এখানে তোমার 5, তাই না? সরি 4, 4 নং 36। তাহলে এখন কত থাকতেছে? 5 RH ডিভাইড বাই 36। 5 RH ডিভাইড বাই 36, এটা বুঝতে পারছো? ইজি কিন্তু, এটা কিন্তু মানে ইজি ক্যালকুলেশন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আমাদের লাস্ট কোশ্চেন সম্ভবত। সেটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় একটি বস্তুর 60 গ্রাম সম্পৃক্ত দ্রবণ শুকিয়ে ফেলার পর 10 গ্রাম তলানিতে পাওয়া যায়। মানে তোমার এখানে দ্রবটা শুকিয়ে ফেলার পর মানে যে 10 গ্রাম আছে, এই 10 গ্রামটা কিন্তু দ্রবর ভর। আচ্ছা, উক্ত তাপমাত্রায় দ্রবীভূত বস্তুটির দ্রাব্যতা কত? এখন দ্রাব্যতা মানে কি আমরা জানি, প্রতি 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটা হচ্ছে গিয়ে দ্রাব্যতা। এখন দেখো, এখানে কিন্তু আমরা বের করতে পারি, মানে দ্রাব্যতা মানে বুঝাই কি, সেটা হচ্ছে তোমার দ্রবের ভর ডিভাইড বাই দ্রাবকের ভর ইন্টু 100। এটা কিন্তু তোমার দ্রাব্যতা, তাই না? কিন্তু আমরা চাইলে কিন্তু এটা অন্যভাবে করতে পারি। আমরা জানি কি 100 গ্রামে কতটুকু দ্রব আছে আর কি, মানে দ্রাবকে কতটুকু দ্রব আছে সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো, এখানে তোমার দ্রবণের ভর দেওয়া আছে আর তোমার দ্রবের ভর দেওয়া আছে, তাহলে দ্রাবকের ভর কত? আমরা জানি দ্রবণের ভর ইজ ইকুয়াল টু দ্রাবকের ভর প্লাস দ্রবের ভর। তাহলে আমাদের দ্রাবকের ভরটা কি হবে? অতএব দ্রাবকের ভরটা হবে দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। এই দ্রবণের ভর মাইনাস দ্রবের ভর। আচ্ছা, দ্রবণের ভর কত? 60 গ্রাম মাইনাস দ্রবের ভর কত? 10 গ্রাম। তাহলে তোমার দ্রাবকের ভরটা কত হচ্ছে? 50 গ্রাম। তাহলে আমরা যদি করি যে তোমার 50 গ্রাম দ্রাবকে দ্রব আছে কত গ্রাম? 50 গ্রাম দ্রাবকে দ্রব আছে হচ্ছে আমাদের 10 গ্রাম। অতএব 100 গ্রামে কত আছে? 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে, দেখো এখানে উপরে 10 থাকবে, ইন্টু 100 হয়ে যাবে, আর নিচে কত? 50, তাই না? 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে আমাদের? 10 দুগুণা 20 গ্রাম। অ্যান্সার কত আমাদের তাহলে? দ্রাব্যতা কত? 20 গ্রাম। 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য থাকবে সেটাই কিন্তু দ্রাব্যতা। আমরা যদি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতাম, দেখো তাহলে কি হইতো? দ্রব্যের ভর কত? দ্রব্যের ভর 10, আর নিচে দ্রাবকের ভর কত? 50। তাহলে 50 দুগুণে 100, 10 দুগুণে কত? 20, তার মানে 20ই আসতো আমাদের। বুঝতে পারছো? তো আজকের ক্লাস হচ্ছে একটুকুই। তোমার ঢাকা ভার্সিটির যে কোশ্চেন গুলো আছে আমাদের মোটামুটি 20 সাল অবধি, সেগুলো আমরা সলভ করলাম গুণগত রসায়নের। তো কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে বা ইনবক্সে বা পেজে যে কোনো জায়গায় মেসেজ দিয়ে জানাতে পারবা। আর পরবর্তীতে আমরা দেখি আমার মৌলের পর্যাপিত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের উপরে তোমার এটা নিব। ঢাকা ভার্সিটি যত ধরনের কোশ্চেন আছে, মানে কোনো কোশ্চেন বাদ দেওয়ার ইন্টেনশন নাই আর কি, সব ধরনের কোশ্চেনই আমরা সলভ করব। ঠিক আছে? তো পড়াশোনা করো, ভালো থাকো, দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।